প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে প্রকৌশলী তামিম আহমেদ। ভাইয়া, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এবং তুমি পেপার নিয়ে এসেছো, টার্মারিক পাউডার দেখছি। আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব? আমরা আজকে ইনভিজিবল লেখাগুলো দেখব। আচ্ছা, তুমি একটু খেয়াল করো তো, এখানে কোনো কিছু লেখা দেখতে পাচ্ছ তুমি? না। তোমার কাছে দেখো একটা ইউভি লাইটের একটা লাইট আছে, যেটাকে তাহলে আমরা আমি এটা দিয়ে এখন ইনভিজিবল দেখব কিছু পেন আছে বলে কিনা। থাকি। এক্স্যাক্টলি। আমাদের এখানে দেখো একটা পেন আছে, যে পেনটা দিয়ে আমরা এখানে কিন্তু আগে থেকে লিখে রাখছি। ওকে, তুমি তাহলে আমি দেখো, দেখি। দাও। এই যে দেখা যাচ্ছে লেখা বিজ্ঞানে আনন্দ। আমাদের এই যে পেপারে যে লেখাটা, আমি যখন এই পেনটাকে সরিয়ে নিচ্ছি বা আমার এখানে যে ইউভি লাইটটাকে হচ্ছে এরপর ইমিট করছি, তার জন্য কিন্তু আমি এখানে লেখাটা দেখতে পাচ্ছি। এটা কিসের জন্য হচ্ছে? মূলত আমাদের যে ইউভি লাইটটা থাকে, ইউভি রে যখন অন্য কোনো সাবস্টেন্সের উপরে আসে, তখন সে কিন্তু তার এনার্জিটা অ্যাবজর্ব করে এবং প্রতিরূপে সে কিন্তু কিছু এনার্জি ছেড়ে দেয়। আমি যখন এখানে লিখেছি, তখন আমার যে ইঙ্ক যে ম্যাটেরিয়ালটা থাকে, সে কিন্তু ইউভি রেটাকে অ্যাবজর্ব করে এবং বিপরীতে সে কিন্তু ইউভি রের কিছু অংশ সে কিন্তু ছেড়ে দেয়। তার জন্যই দেখো এখানে লিখে রাখা অংশটুকু কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছি। এটার কারণ শুধুমাত্র কিন্তু ওই লাইট অ্যাবজর্বেন্সের জন্য। কিন্তু তুমি দেখো, তখন নর্মাল লাইটে কি কিছু দেখা যাচ্ছে? না, নর্মাল লাইটে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের বাসা বাড়িতে থাকা ইনস্ট্রুমেন্ট বা যেসব জিনিসগুলো আছে, যেগুলো দিয়ে কিন্তু আমরা এরকম ইনভিজিবল লেখা লিখতে পারি। টেকনোলজির জন্য আমরা যেরকম ইউভি রে দিয়ে হিডেন মেসেজেস দেখতে পাচ্ছি, আমরা কিন্তু জানি ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে হোমমেড যেমন লেমন জুস অ্যান্ড মিল্ক দিয়েও হিডেন মেসেজেস লেখা হতো। তুমি আজকে আমাদেরকে কি দিয়ে হিডেন মেসেজ লেখা দেখাবে? আমরা আজকে টার্মারিক পাউডার, অ্যালকোহল এবং বেকিং সোডা দিয়ে করে দেখব। আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, আমরা এরকম একটা পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে নিব। ওকে। আমরা মূলত যেটা করব, ইঙ্ক তৈরি করব। আচ্ছা, ইঙ্ক হিসেবে আমরা এখানে বেকিং সোডাটা দ্রবণ তৈরি করব। সো বেসিক্যালি ইঙ্কের সলিউশনটা হচ্ছে আমাদের বেকিং সোডার সলিউশন হবে। ইউ আর রাইট। দেখো, আমাদের কাছে যে বেকিং সোডাটা রাখা আছে, আমরা এই বেকিং সোডাটাকে গুলাতে হবে, যাতে করে সম্পূর্ণরূপে এটা দ্রবণটা তৈরি হয়ে যায়। আমরা একটা সেডিমেন্ট হয়ে যাচ্ছে। কিউটিপ দিয়ে এটাকে আমরা মিক্স করে যদি নেই, এক্স্যাক্টলি, আমরা এটা দিয়ে একটু মিক্স করে নিতে পারি। আমরা ইঙ্ক হিসেবে আমরা যেরকম কলম ব্যবহার করছিলাম, আমরা এখানে লেখার জন্য আমরা এই এয়ারবাডটাকে ইউজ করব আর কি। দেখো, এখানে আমার একটা সাদা কাগজ রাখা আছে। আমি এখানে লিখছি বিজ্ঞানে আনন্দ। ওকে। কিন্তু আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না খালি চোখে। খালি চোখে এটা দেখা যাবে না। দেখো, আমার এখানে লিখতে হবে, এখানে আমি এখানে লিখে রাখলাম। আমাদের কিন্তু কালি হিসেবে কিন্তু এটা ব্যবহার করছি না, তো আমাদের এটা যখন কাগজের পর লিখছি, এটা কিন্তু সাথে সাথে কিন্তু ইনভিজিবল হয়ে যাচ্ছে। আমরা তাহলে একটু বন্ধুদেরকে দেখাই যে আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এটা কিন্তু একদম ইনভিজিবল, একদম ব্ল্যাঙ্ক হোয়াইট একটা পেপার। দিয়ে যে আমরা ইঙ্ক যে দ্রবণটা তৈরি করছি, এটা যখন শুকিয়ে যাবে, তারপর কিছুটা ভেজা ভেজা ভাব আছে, যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটার উপরে কিছুই দেখা যাবে না। কিন্তু এখন কিন্তু আমাদেরকে এটা ডিটেক্ট করার জন্য কিছু একটা বানাতে হবে। এক্স্যাক্টলি। আমরা যেরকম ইউভি রেটা দিচ্ছিলাম, ইউভি রে দেওয়ার জন্য কি হচ্ছিল, আমরা ওটাকে দেখতে পারছিলাম, ওখানে কিছু লেখা ছিল। আমরা এটাকে ডিটেক্ট করার জন্য এখন এটা অন্য দ্রবণ তৈরি করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, আমাদের অন্য একটা পাত্রে আগে থেকে আমাদের নিয়ে রাখা অ্যালকোহল, আমরা খুব সামান্য পরিমাণ অ্যালকোহল এখানে নিব। অ্যালকোহল কিন্তু খুব দ্রুত উবে যায়, আচ্ছা, এই জন্য কিন্তু ঢেকে রাখা ছিল। এর ভেতরে আমরা টার্মারিক পাউডার সলিউশনটা দিব। টার্মারিক পাউডারটা দিয়ে দিচ্ছি। আমাদের টার্মারিক পাউডারটা বেশি করে লাগবে, যাতে করে আমরা এরপরে যখন দাগটা টানবো, তখন কিন্তু আমরা দেখতে পারবো। এটাকে আমরা একটা কিউটিপ দিয়ে মিক্স করে নিই। মিক্স করে নাও। এই যে শুকিয়ে যাচ্ছে না, দেখো এরপরে কিন্তু কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না। কিন্তু আমি যখন এরপরে আমাদের এই টার্মারিক পাউডার সলিউশনটা নিয়ে যাব, দেখো তো একটা লেখা দেখা যাচ্ছে না? আমরা বি লেটারটা দেখতে পাচ্ছি। দেখো তো,
আগে যখন সাদা ছিল বা যখন এরপরে আমি কোনো কিছু দেই নেই, কোনো দ্রবণ দেই নাই, তখন কিন্তু আমাদের পুরাটা কিন্তু ইনভিজিবল ছিল, রাইট? সো আমি যখনই এর উপর টার্মারিক পাউডারের সাথে অ্যালকোহলের সলিউশন দিচ্ছি, তখন কিন্তু দেখো পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি কাউকে হিডেন মেসেজ দিতে চাই, আমি কিন্তু সেভাবে লিখে কিন্তু তাকে দিতে পারবো। কিন্তু এখানে বিক্রিয়াটা আসলে কি ঘটছে? বেকিং সোডা মূলত সোডিয়াম বাইকার্বনেট, এবং আমরা এখানে অ্যালকোহলের সাথে যে টার্মারিক পাউডারটা ইউজ করছি, টার্মারিক পাউডারের ভেতরে কোকিউমিন নামের এক ধরনের কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ডটা বেসিক্যালি অ্যাসিড এবং নিউট্রাল অবস্থায় কালারলেস থাকে। আর যখনই কোনো বেসিক কোনো ম্যাটেরিয়াল বা কম্পাউন্ডের কাছাকাছি যাবে, অর্থাৎ ক্ষারীয় যে কোনো দ্রবণের কাছাকাছি যাবে, সেখানে কিন্তু বিক্রিয়া করে লিটমাস পেপারে যেমন আমরা কালার চেঞ্জ দেখতে পাই, ঠিক সেরকম একটা কালার চেঞ্জ আমরা দেখতে পাই। মূলত এটা কিন্তু একটা নির্দেশকের মতো কাজ করে থাকে, ইন্ডিকেটর হিসেবে। সো আমি আগে এখানে যখন বেকিং সোডা দিয়ে একটা কিছু লিখেছি, এর উপরে যখন আমি টার্মারিক পাউডারটা নিয়ে যাচ্ছি, সেটা অ্যাক্টিভেট হয়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে অ্যালকোহলের ভূমিকাটা কি? অ্যালকোহলের আসলে এখানে তেমন কোনো ভূমিকা নেই। এখানে দ্রবণ তৈরি করার জন্য আমরা মূলত অ্যালকোহল তৈরি করি। যদি আমরা পানি ইউজ করি তাহলে জিনিসটা কাজ করবে না, পানিটা কাজ করবে না, শুধুমাত্র হলুদের গুঁড়ার সাথে আমরা অ্যালকোহলটা দিয়ে এটা করতে পারবো, এই রেজাল্টটাই পাবো আমরা। ভাইয়া, তুমি এতগুলো টিস্যু পেপার রোল এন্ড একটা প্রপেলার নিয়ে এসেছো, আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব? আমরা একটা টিস্যু কার বানিয়ে দেখব। আমরা একটা কার বানাবো। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এরকমই একটা গেটআপ বা এরকমই একটা সেটআপ আমাদেরকে তৈরি করতে হবে। এখানে দেখো তো যে সব জিনিসগুলো আছে সবই কিন্তু আমাদের বাসা বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে। টিস্যুর যে রোলের যে পেপারটা থাকে, আমরা এইটাকে ব্যবহার করে ঠিক এরকম একটা স্ট্রাকচার তৈরি করব। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব একটা ডবল টেপ এবং ইন্ডিকেটর, এবং আমাদের এখানে লাগবে এরকম মোটা স্ট্র। এটার ভেতরে আমরা মূলত চাকাটাকে লাগাবো, হুইলটাকে লাগাবো। আমরা হুইলস গুলোর কেসে দেখব প্রত্যেকটা যেন সেম সাইজের হয়। এক্স্যাক্টলি। দেখো আমি এখানে লাগাচ্ছি, আর এরপর এটাকে আমরা খুলে নিলাম এবং ঠিক এরকম একটা লেন্থে রেখে আমরা এই স্ট্রটাকে কেটে নিব। বেসিক্যালি আমাদের এর ভেতর দিয়ে আমরা হুইলগুলোকে পাস করাবো। আমরা দেখো এখানে একটা সাইডে লাগিয়ে দিচ্ছি, এবং এটা ঠিকঠাকভাবে ধরে রাখার জন্য আমরা আরেকটু বোথ সাইডের টেপগুলো দিয়ে একদম লক করে দিব। থাকুক এটা, সমস্যা নেই। ওকে, সিমিলারলি আমরা এটার পিছনের অংশের জন্য একটা বানাবো। আমরা আরো একটি অংশ এরকম বানিয়ে নিব। আমরা ঠিক সেম লেন্থে রেখে আমরা এটাকে আবারও কেটে ফেলবো। ওকে, এরপর আমরা ঠিক যেহেতু সেম স্ট্রাকচারই রাখতে চাচ্ছি, আমাদের আবারও ডাবল সাইডেড টেপটাকে আবারও কেটে নিতে হবে। আমরা ঠিক একটা ডিসটেন্সে রেখে আমরা এখানে লাগাচ্ছি, এরপর এটাকে উঠিয়ে ফেলবো। এরপরে আমাদের কাছে দেখো যে বড় যে অয়েল বা আমরা যে সয়াবিন অয়েল যেটা ইউজ করে থাকি, তার যে মুখগুলো কিন্তু অনেক বড় থাকে, তাই না? আমরা এইগুলাকে আমরা বেসিক্যালি ইউজ করব, এবং আমাদের কাছে সাসলিক স্টিক থাকে, এটাকে আমরা ব্যবহার করব বেসিক্যালি হুইলটাকে ধরে রাখার জন্য। আমরা টুইজার দিয়ে প্রত্যেকটা মুখেরই একটা মিডল বরাবর হোল করে নিব, ছোট করে হোল করব। আমরা 4টা হুইল যেহেতু হয়, প্রত্যেকটা গাড়ির আসলে 4টাই হুইল হয়, যেগুলো মোটর বাইক বা আমরা যে সিএনজি গুলোতে দেখি এগুলো 3 হুইলার বা 2 হুইলার হয়ে থাকে, তো আমরা একটু 4 হুইলার বানাচ্ছি। আচ্ছা, দেখো আমাদের এই স্ট্রাকচারের ভেতরে আমরা হুইলটাকে পাস করব কিভাবে। আমরা এর ভেতরে দিয়ে ঠিক এই পাশে এটাকে শক্ত করে ঢুকিয়ে দিব। ওকে, দেখো এটা কিন্তু লেগে যাচ্ছে, পারফেক্ট। ঠিক সেম ওয়েতে আমার কিন্তু আগে থেকে কেটে রাখা আরেকটা সাসলিক স্টিক, এটাকে আমরা এখন ব্যবহার করব। আগে আমরা এটার মুখের ভেতরে এটা ঢুকিয়ে নিচ্ছি, এবং এরপর আমরা স্ট্রর ভেতর দিয়ে ঢুকিয়ে নিব, আর এপাশে আমি এটাকে দিয়ে হুইলটাকে লক করে নিচ্ছি। এটাকে আমাদের এখন একটু প্রোপেল করাতে হবে, রাইট? দ্যাট মিন্স আমি শুধু হুইল লাগালেই কিন্তু আমার কিন্তু গাড়ি হবে না। সো আমার এটাকে কিন্তু রান করানোর জন্য কোনো এক্সটার্নাল সোর্স লাগবে। আমরা কিন্তু জানি যে যে কোনো বস্তুকে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাই, তখন আসলে কি আমরা ফোর্স দিয়ে থাকি। যেমন এটার আরো একটা থিওরি আছে, সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার যেহেতু বিপরীত প্রতিক্রিয়া থাকে, এর ভেতর থেকে আমরা কিন্তু ভরবেগের ব্যাপারটা ধারণা, আমরা বেসিক্যালি নিউটনস ল অফ মোশন গুলো দেখছি। ল অফ মোশন গুলো আমরা এখানে দেখব।
এখানে আরো একটা থিওরি এখানে কাজ করবে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমরা কিন্তু এটা 9-10 বা ইন্টারমিডিয়েটের বইতে কিন্তু এগুলো পড়ে থাকি। তো আমরা যখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দেখি, সাধারণত আমরা কি দেখব, যখন স্থিরভাবে থাকবে তখন কিন্তু কোনো ভরের পরিবর্তন হবে না, কোনো বেগও থাকবে না। বাট যখনই আমরা এটার বিপরীতে কোনো একটা ফোর্স কাজ করাবো তখন কিন্তু এটা মুভ করতে থাকবে। আমার কাছে এখানে যে বেলুনটা আছে, আমরা বেলুনটা দিয়ে কিন্তু মূলত সেই ভরবেগের সূত্রটার আমরা একটা এয়ার প্রেসার ক্রিয়েট করে এটার মুভমেন্টটা ক্রিয়েট করব। অলরাইট, আমি এখানে বেলুনটাকে গার্ডার দিয়ে এই স্ট্রর ভেতরে ঢুকিয়ে কিন্তু এখানে বেঁধে রেখেছি। এখন আমি এটাকে ফোলাবো। আমি দেখো ফুলিয়ে কিন্তু একপাশে কিন্তু বেঁধে রেখেছি, যাতে একপাশে আটকে রেখেছি যাতে করে বাতাসটা বের না হয়ে যেতে পারে। আমাদেরকে একটা কাজ করতে হবে, ছোট্ট করে এই জায়গাটাতে ডাবল টেপ দিয়ে বেঁধে দিতে হবে। সো একটু আমাদেরকে একটু হেল্প করো। আমরা ডাবল টেপ দিয়ে এখানে বেঁধে নিব যাতে করে এটা লক হয়ে থাকে এবং এখানে থাকা যে স্ট্রটা যাতে বের না হয়ে যায় এবং যেন এই কারের সাথেই এটা লেগে থাকে। ওকে, এটা ঠিক স্ট্রং ভাবে লেগেছে। এখন আমরা একটু চেক করে দেখি আসলে কি হয়। ওকে, দেখো তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে না? অ্যামেজিং। আমরা কি প্রপেলারও ইউজ করব এখন? আমাদের কাছে একটা প্রপেলারও আছে এবং একটা মোটর আছে, আমরা প্রপেলারও কিন্তু ইউজ করব। আচ্ছা, এবং প্রপেলারকে ব্যবহার করে আমরা দেখব এটাকে একটা এয়ার কারের মতো কাজ করা যায় কিনা, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্রপেলার কার বলতে পারি, প্রপেলার কারের মতো কাজ করা যায় কিনা। আমরা এটার জন্য অন্য একটা সিস্টেম নিতে হবে, যেহেতু আমার এখানে মোটর ইউজ করব, সো আমাকে এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে বা ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়ার একটা সিস্টেম রাখতে হবে। আমরা ডবল টেপটাকে কেটে নিব যাতে করে আমার এখানে ব্যাটারিটাকে কানেক্ট করতে পারি। আচ্ছা, দেখো আমি এখানে কিন্তু ডবল টেপটা নিয়ে নিচ্ছি এবং এর উপরের লেয়ারটাকে তুলে দিব। আচ্ছা, এবং এখানেই আমি ব্যাটারিটাকে বসাচ্ছি। ঠিক পেছনে আমরা মোটরটাকেও ডাবল টেপ দিয়ে কানেক্ট করে দিব এবং মোটর এখানে আমরা প্রপেলারটা লাগিয়ে নিব এবং আমরা মোটর এখানেও একটা প্রপেলার লাগিয়ে নিব এবং আমরা তখন দেখব আসলে এটা কিভাবে রিঅ্যাক্ট করে। আচ্ছা, আমরা মোটরটাকে দেখো এখানে কিন্তু প্রপেলার ভেতর দিয়ে কিন্তু মোটরটাকে ঢোকানোর কিন্তু অপশন আছে। সো আমি এখানে কিন্তু প্রপেলারটাকে লাগিয়ে নিলাম। ওকে, সো এটা কিন্তু দেখো এখন জিনিসটাকে ঠিক স্ট্রং ভাবে আছে। আমি বোথ সাইডের টেপ আর একটু কেটে নিচ্ছি যাতে করে আমার মোটরটাকে আমরা উপরে সেট করতে পারি। ঠিক উপরে লাগিয়ে নিলাম। আচ্ছা, এবং এটা খুলে ফেলছি আর মোটরটাকে ঠিক এভাবেই সেট করে বসিয়ে দিচ্ছি এবং এমনভাবে সেট করতে হবে যাতে করে প্রপেলারটা যদি ঘুরতে থাকে এটা যেন বাধা না পায়। আমাদের এখানে রাখা যে ব্যাটারির যে সেটটা, আমরা ব্যাটারিটাকে এর সাথে বসিয়ে রাখি। ওকে, আমাদের ব্যাটারি সেটটার কানেকশনটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখো আমি এখানে সংযুক্ত করে দিচ্ছি। ব্যাটারিটা যখনই কানেক্ট করে দেব তখন কি হবে, এটা মুভমেন্ট স্টার্ট করবে এবং এটা কোন দিকে যেতে পারে আমরা একটু দেখি। ওকে, দেখো তো আমাদের কিন্তু বাতাসের জন্য কিন্তু এটা কিন্তু মুভ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমার এয়ার ফ্লোটা শুরু হচ্ছে তখন আমাদের কিন্তু ভেলোসিটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স আমরা ভরবেগের পরিবর্তন বলি। যখনই আমরা ভরবেগের পরিবর্তন পাবো, অর্থাৎ যেদিকে ভরবেগ থাকবে তার বিপরীত দিকে আমাদের কি থাকবে, আরেকটা ভরবেগ আমরা পেয়ে থাকি। সো বেসিক্যালি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। নিউটনের এই লটাই আমরা এই কারটার মডেলটাতে দেখলাম। আচ্ছা ভাইয়া, আমার কাছে গাড়িটা খুবই কিউট লেগেছে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট। ভাইয়া, তুমি একটা ডায়াগ্রাম নিয়ে এসেছো, এটা কিসের ডায়াগ্রাম? এখানে আমাদের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা মূলত বিজ্ঞান বাক্স থেকে নেওয়া। আচ্ছা, আমরা আজকে ইলেকট্রিসিটির যে লাইনটাকে আমরা চেক করে দেখব যে আসলে ইলেকট্রিসিটি পাস হচ্ছে কি হচ্ছে না। আমরা সাধারণত বাসাবাড়িতে যখন কোনো ইলেকট্রিক লাইন আমরা করে থাকি, সাধারণত কিন্তু এটা কিন্তু ওয়ালের ভেতরের দিকে থাকে, রাইট? দ্যাট মিন্স প্লাস্টারের নিচে থাকে। আমরা যে বাসাবাড়িতে যে কারেন্টের লাইনটা থাকে, আসলে লাইনটা কোথায় থাকে? কারেন্টের যে ওয়্যারিংটা সিস্টেমটা থাকে কিন্তু ওয়ালের ভেতরের দিকে থাকে, কংক্রিটের পেছনের দিকে থাকে।
তো লাইনটা কিভাবে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে এটা চেক করার জন্য আমরা সাধারণত একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করে থাকি, যেটাকে বলে টোনার বা টেস্টার। আমাদের এখানে যে একটা সার্কিট দেখতে পাচ্ছি, আমরা মূলত একটা টেস্টার বা টোনারের একটা সার্কিট ডায়াগ্রাম আমরা এটা আজকে বানিয়ে দেখব। তো তার আগে আমরা একটা জিনিস দেখিয়ে নিই। আমাদের কাছে কিন্তু ঠিক সেরকমই একটা সার্কিট ডায়াগ্রাম আছে। আমাদের মূলত এখানে যে ব্যাটারি কানেকশনের জন্য এখানে যে মাইনাস প্রান্তটাতে হচ্ছে আমরা ব্যাটারির সাথে মাইনাস কানেক্ট করব, আর পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভটা কানেক্ট করব। এবং আমরা যে আসলে সিগন্যালটা পাচ্ছি সেটা চেক করার জন্য মূলত আমাদের এখানে কোনো একটা এলইডি বা কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেটা কিনা আমাকে বাজার ইউজ করতে পারি। আর এখানে আমাদের একটা এন্টিনা আছে। সো আমাদের এই পোরশনটাকে আমরা আসলে এন্টিনা হিসেবে ব্যবহার করে থাকব। তো দেখি আমরা আসলে কি করতে যাচ্ছি। দেখো এটা ঠিক প্রসিডিউর অনুযায়ী অ্যালিগেটর ক্লিপ দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে নিচ্ছি, এবং আমাদের একটি এলইডি হিসেবে আমরা এখানে জাস্ট সিগন্যালটা পাচ্ছি কিনা এটা চেক করার জন্য এলইডিকে ব্যবহার করব। আমরা এলইডির পজিটিভ প্রান্তের সাথে এখানে ঠিক পজিটিভের কানেক্ট করে দিচ্ছি, এবং নেগেটিভের সাথে আমরা নেগেটিভ কানেক্ট করে দিব। এখানে আমি যদি এন্টিনাটাকে একটু এক্সটেন্ড করার জন্য একটা এলিগেটর ক্লিপ দিয়ে এটাকে ধরে, দেখো তো এটা জ্বলছে না, কিন্তু এলইডিটা জ্বলছে। এখন কিন্তু এলইডিটা জ্বলছে। দ্যাট মিন্স আমি কিন্তু পুরো সার্কিটটাকে ফিল আপ করছি, অর্থাৎ আমি এটাকে ক্লোজ সার্কিট করে দিচ্ছি, যার জন্য দেখো আমার বডির ভেতর দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে এবং আমাদের কিন্তু এলইডিটা কিন্তু জ্বলছে, রাইট? আমরা যদি এখানে বাজার ইউজ করতাম আমরা ঠিক সেম টাইপেরই কিন্তু আউটপুট পেতাম। আমরা একটু দেখি কেমন হতে পারে বাজার ব্যবহার করলে। দেখো বাজারের পজিটিভ সাইডটুকু পজিটিভের সাথে রাখলাম, নেগেটিভ সাইডটুকু নেগেটিভের সাইডে রাখলাম। দেখো আমি আবারও এন্টিনাটাকে এক্সটেন্ডেড করার জন্য এটাকে কানেক্ট করে দিচ্ছি। বাজারটা কিন্তু বাজছে, আমি যখনই ধরছি তখনই কিন্তু বাজারটা বাজছে। আমরা এখানে যে জিনিসটা চেক করব, ইলেকট্রিক ওয়্যার থেকে আমাদের কিন্তু দুইটা তার বের হচ্ছে, রাইট? সো একটা তার থাকে মূলত অ্যাক্টিভার, আর একটা সাইড থাকে হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ, বা আমরা যেটাকে নেগেটিভ বলি। দুইটা দেখতে সেম, বাট আমরা আসলে এটা চেক করব যে আসলে কোনটা অ্যাক্টিভার এবং কোনটা আসলে নিউট্রাল ওয়্যার থাকবে। দেখো আমি যখনই এই ক্লিপ দিয়ে তারটাকে লাগিয়ে দিচ্ছি, দেখো তো কোনো সাউন্ড হচ্ছে না, বাট যখনই আমি দেখো তো একটা সাউন্ড পাচ্ছি না, আমরা বাজারটা কিন্তু বাজছে, এখানে কিন্তু বাজারটা কিন্তু বাজছে। এরপরে দেখো অ্যালিগেটর ক্লিপ দিয়ে আমি যখনই এই যে অ্যাক্টিভ ওয়্যারটার উপরে দিচ্ছি তখনই দেখো কিন্তু এলইডি কিন্তু জ্বলছে। আবার আমি যখনই নিউট্রাল ওয়্যার বা আমরা যেটাকে ব্ল্যাক ওয়্যার যেটাকে বলি, সাধারণত কোনো আউটপুট কিন্তু আমরা পাই না। তো দুইটা কিন্তু একই রকমই দেখতে, কিন্তু আমরা কিন্তু কোনটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ওয়্যার আর কোনটা অ্যাকচুয়ালি তোমার ইনঅ্যাক্টিভ ওয়্যার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমাদের এখানে যে ওয়্যারটা দেখতেছি এর ভিতরে কিন্তু এসি কারেন্ট ফ্লো হচ্ছে, এন্ড এসি কারেন্টে কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে। আর আমরা এখানে যে সার্কিটটা ইউজ করছি, এখানে সার্কিটটা মূলত এসি কারেন্টের ফ্রিকোয়েন্সির জন্য আমরা এখানে এক ধরনের সিগন্যাল পাচ্ছি। সো সিগন্যালটাই আমরা আসলে ক্যাপচার করতে পারছি। সো এই জন্যই কিন্তু আমরা এখানে কিন্তু সিগন্যালটা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখছি, আমরা আসলে এই ডায়াগ্রামটাকে ফলো করে আমরা আজকে এটা আদার্স ইকুইপমেন্ট দিয়ে ব্রেডবোর্ড দিয়ে কিভাবে বানানো যায় আমরা সেটা আর কি দেখব। আমাদের এখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটা দেখে আমরা এখানে দুইটা ট্রানজিস্টর আমরা সেইভাবে বসাবো। দেখো এখানে মূলত বসানোর ক্ষেত্রে ইমিটর বেস কালেক্টর, এটাকে আমাদের একটু তিনটা সাইডে বসাতে হবে। এরপর আরো তিনটা ট্রানজিস্টরের একটার ইমিটরের সাথে একটার কালেক্টর, এখানে দেখো একটার ইমিটরের সাথে কিন্তু আরেকটার হচ্ছে বেস কানেক্টেড আছে। সো আমরা ঠিক সেভাবে এটাকে কানেক্ট করে দিব। আমরা এখন আমাদের পুরো সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে কিন্তু মূলত বসিয়ে ফেলেছি। আমরা এখন এন্টিনাটাকে কানেক্ট করে দেখব। আমরা ঠিক এই রেজিস্ট্যান্সের সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। আমরা পুরোটাই কিন্তু সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে আমরা এটাকে বসিয়েছি। আমাদের কিন্তু পুরো সার্কিটে কিন্তু দেখো কোনো পাওয়ার আমরা এখনো দেইনি। আমরা দেখো এখান থেকে ব্যাটারিটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা ব্যাটারিটাকে খুলে নিচ্ছি এবং আমরা ব্যাটারিটাকেই এখানে ব্যবহার করব। আমরা এখন দেখি আমরা এসি কারেন্টের ক্ষেত্রে আমরা কেমন আউটপুটটা পাই। আমরা এখন যে এন্টিনাটা লাগিয়েছি আমরা এটার একটু এক্সটেনশন করে নিই। আমরা একটা এলিগেটর ক্লিপ লাগিয়ে নিচ্ছি,
বিকজ হাত থাকলে ওখানে জিনিসটা স্টোর হয়ে যাচ্ছে, Exactly, হাত থাকলে সেখানে এলইডিটা store হয়ে ঠিকমতো যাচ্ছে। জ্বলছে না। একটা হচ্ছে আমাদের নিউট্রাল এবং আর আরেকটা একটা হচ্ছে phase। ফেজ। সো আমরা এখন দেখি কোনটা আসলে নিউট্রাল এবং কোনটা ফেজ। দেখো এখানে কিন্তু কোনো এলইডি জ্বলছে না, এলইডি সো ইটস জ্বলছে না, নিউট্রাল। সো ইটস নিউট্রাল। এবং দেখো এটা কিন্তু জ্বলছে, রাইট, এবং খুব ভালোভাবে জ্বলছে। দ্যাট মিন্স এটা হচ্ছে ফেজ। So, এইটা হচ্ছে আমাদের ফেজ। আচ্ছা। তো আমরা যদি বাসাবাড়িতে কখনো ইলেকট্রিক্যাল ওয়্যারটাকে চেক করতে চাই যে আসলে কোনটা অ্যাক্টিভ আছে এবং কোনটা ইনঅ্যাক্টিভ আছে, বা কোনটা নিউট্রাল বা কোনটা ফেজ আছে, সো সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে সার্কিট বানাতে পারি। আচ্ছা ভাইয়া, এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।